মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওন আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে, এবং তাকে আমরা ভিডিওতে দেখছি, পাশাপাশি তাকে আমরা রেডিওতেও শুনছি। প্রথমেই স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন, কি বলবেন আপনি? একবারে ওপেন ফ্লোর দিলাম। জন্মদিন আমার কাছে একটা উৎসবের দিন, সেটা মানুষটি সামনে থাকুক আর মানুষটি চোখের সামনে না থেকেও হৃদয়ে থাকুক। আমার কাছে আজকের দিনটা অনেক আনন্দের এবং শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ। শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ। প্রত্যেকটা কথাই আজকে হুমায়ুন আহমেদ স্যারকে নিয়েই হবে। তিনি তো আমাদের কাছে মানে কি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করি, কারণ আমি চাই যে আজকে আড্ডাটা একটু ইনফর্মাল হোক। শাওন আহমেদকে আমি আমি মেহের আফরোজ শাওন বললে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো আমি মেহের আফরোজ শাওনই বলবো। ইনফ্যাক্ট আমি মেহের আফরোজ শাওনি, আমার নাম কখনো শাওন আহমেদ হিসেবে আমি কোথাও লিখিনি, বলিনি, বা আমার নাম শাওন আহমেদ কোনোদিন পাসপোর্টে বা কোথাও চেঞ্জ করা হয়নি। সো মানুষ কিন্তু শাওন আহমেদ বলে, না জেনে বলে, অল্প কিছু মানুষ যারা বলেন না জেনে বলে। ওকে, সো শাওন বলি। জি, ওকে। সো শাওনের সাথে আমার ইন্টারভিউর সুযোগ হলো সেকেন্ড টাইম, এবং ফার্স্ট টাইম হয়েছিল টেলিভিশনে, আজকে রেডিওতে, এবং রেডিও ভার্সেস ইউটিউব সব কিছু মিলিয়ে আজকে। তো আমি একটু ইনফর্মালি যেতে চাই। ইনফর্মাল বলছি এই কারণে যে হুমায়ুন আহমেদ আমাদের কাছে আসলে কোন জায়গাটায়, যারা পাঠক মানুষ তাদের কাছে আসলে বলার অপেক্ষা রাখে না। আমি প্রথম যখন ক্লাস 9-এ পড়ি, ওই সময়টাতে আমার আসলে খুব পাঠ্য বইয়ের বাইরে আসলে বই পড়ার সুযোগ তেমন একটা হয়নি। একেবারে গ্রামের অজপাড়াগে একটা স্কুলে পড়তাম। তো আমার মামার ছোটোখাটো একটা লাইব্রেরি ছিল। 3 মাস সময় থাকে এসএসসি পরীক্ষার পরে। ওই সময়টাতে খুঁজতে একটা বই পেলাম, একটু পড়ি, নামটাও পড়িনি। তো পড়তে ভালোই তো লাগে, 1 পাতা 2 পাতা 3 পাতা করে পড়লাম। পড়ার পরে গিয়ে আমি দেখলাম বইটার নাম হচ্ছে আমার আছে জল, যেটা পরবর্তীতে টেলিফিল্মও হয়েছে সম্ভবত, না আমি সিনেমা হয়েছে, রাইট। সো তারপরে আমি হন্যে হয়ে খোঁজা শুরু করলাম এইরকম বই আর কোথায় আছে। দিন আমার পরে জানা হলো ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ। তো বাংলাদেশের এরকম অসংখ্য মানুষ আছেন যারা পড়তেন না, কিন্তু তারা হুমায়ুন আহমেদের কারণে পড়েন। তারা হুমায়ুন আহমেদের শুরু করেছেন, রবীন্দ্রনাথে গিয়ে থেকেছেন। তো এই কথাগুলো আসলে আমাদের কথা। আপনার কাছে হুমায়ুন আহমেদ কি, মানে হুমায়ুন আহমেদের সাথে পরিচয়টা, ফর্মাল পরিচয়, আর একটা হচ্ছে সহধর্মিণী হিসেবে যাত্রা শুরু। আমি প্রথমে ফর্মাল পরিচয়টার জায়গাটি যেতে চাই। খুব আশ্চর্যজনক হলেও সত্য, হুমায়ুন আহমেদের যেই বইটি আমি প্রথম পড়েছি সেই বইটির নাম আমার আছে জল। এবং আমি ক্লাস 6-এ থাকতে প্রথম বইটা পড়েছি। আচ্ছা। আমাদের বাসায় বই পড়ার খুব চল ছিল। আমার মা খুব বই পড়তেন, আমার বাবা আগে অত বেশি পড়তেন না, এখন পড়েন। আমার ভাই খুব বই পড়তেন। আমার ভাইয়ের একটা আলমারি ছিল, যেটাকে আমরা হয়তো বা একটু লাইব্রেরির মতো রূপ দিতে পারি, কিন্তু আমি কেন আলমারি বলছি, ওটা সবসময় তালা দেয়া থাকতো। ওখানে হাত দেয়া আমার মানা ছিল, অনুমতি বিহীন হাত দেওয়া যাবে না। আমি খুব আগোছালো ছিলাম ছোটবেলা থেকেই। আমার ভাই খুব গোছালো ছিল, সবগুলো বই মলাট দেয়া ছিল, মলাটের উপরে লেখা থাকতো, এবং বই কেউ নিয়ে ফেরত দিল না, এই বিষয়টা আমার ভাইয়ের খুব একটা সিরিয়াস ব্যাপার ছিল। তা আমি প্রথম যে বইটা পড়ি ওটা চুরি করে, এবং চুরি করে তাড়াতাড়ি করে একবারে পড়ে শেষ করে ফেরত দিতে হবে। এখন আমি করেছি কি, আমার আছে জল বইটা পেয়েছি, আমি তখনও হুমায়ুন আহমেদকে চিনি না, বইটা পড়েছি। চিনি অবশ্য, নামে চিনি কিভাবে, তখন বিটিভিতে এইসব দিনরাত্রি আমি দেখেছি, বহুব্রীহি দেখেছি, অয়ময় চলছে এরকম একটা সময়। তো বইটা পড়ে যখন দিলু মরে গেল, আমার এতই রাগ হলো আমি বইটার কুচি করে ছিঁড়ে ফেলি। এখন আপনি অবস্থাটা বোঝেন যে ভাইয়ার আলমারি থেকে চুরি করে একটা বই নিয়েছি, যে এই বইটা ছিঁড়ে ফেলেছি। এখন আমি তো ক্লাস 6-এ পড়ি, ওই সময় একটা বই যে নতুন কিনে ওখানে রাখবো তার তো কোনো উপায় নেই। এবং সেই আলমারি, কাচের আলমারি, আগেকার আলমারি একটু মনে করে দেখেন, যেটি স্লাইড ডোর, যেখানে একটা এমন টাইপের কাটা দেওয়া একটা তালা থাকতো, ওটা কিভাবে করে যে আমি বের করেছি, এখন তো আমার মাথায় হাতে, এই টাকা আমি কোথায় পাবো যে একটা নতুন বই কিনে আবার ওভাবে মলাট করে রাখবো। যাই হোক, যেভাবেই হোক সেগুলো করেছি, কিন্তু তখন এই বিষয়টা আমার জীবনে এত ইম্পর্ট্যান্ট হিসেবে আসলে তখন ধরা দেয়নি, কারণ তখনও জানি না যে এই মানুষটির সঙ্গেই আমার জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কাটবে। কিন্তু পরবর্তীতে যখন হুমায়ুন আহমেদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হলো ওই ক্লাস 6-এই, তখন হুমায়ুন আহমেদের একটি ডকুমেন্টারি ফিল্ম যেটার নাম জননী, সুইস ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা ডকুমেন্টারি ফিল্ম, এটা ডিরেকশন দিয়েছিলেন নওয়াজিশ আলী খান। উনি তখন বিটিভির স্বনামধন্য, হ্যাঁ, এবং বিটিভির প্রডিউসার না, উনি তখন এর চেয়ে বড় পোস্টে ছিলেন। এক্স্যাক্টলি কোন পোস্টে ছিলেন আমার এখন সেভাবে করে মনে নেই। তো উনি ডিরেকশন দিবেন, ওনার অফিসে এটা হবে।
আচ্ছা অডিশন হবে। আমি তখন নতুন কুড়ি করছি, আচ্ছা এবং নতুন কুড়িতে তখনও আমি অভিনয় করিনি, কিন্তু আমি নাচে করেছি এবং অন্য বেশ কিছু টেলিভিশন প্রোডাকশনে আমি অভিনয় করেছি। রাইট তো আমার একদম ডায়লগটা মনে আছে যে নতুন কুড়ির ওয়ান অফ দ্য প্রডিউসার, ওনার নাম আলাউদ্দিন আহমেদ, উনি আমাকে অনেক স্নেহ করতেন, এখনও করেন। উনি একদিন আমার মাকে বললেন যে শাওনকে তাড়াতাড়ি একটু টেলিভিশনে নিয়ে আসেন, একটা ফিল্মের জন্য অডিশন দেওয়া হবে। তো ফিল্ম শুনেই তখন একটু পিছিয়ে যেত তখনকার মা বাবারা, যে ফিল্ম না, ফিল্মে দেবো না, এরকম একটা ব্যাপার। বললো না, ডকুমেন্টারি ফিল্ম, এটা হুমায়ুন আহমেদের একটা স্ক্রিপ্টে কাজ করা হবে। আচ্ছা তখন মাত্র অয়ময়ের কাজ শেষ হয়েছে, এবং ডেফিনেটলি তখন বহুব্রীহি এবং অয়ময়ের কারণে হুমায়ুন আহমেদের মানে কি একটা অবস্থা, যেই জয় জয়কার। তো আমার মা একটু ঠিক আছে দেখি, এটা অডিশনই তো, পরীক্ষা দিতে হবে। তো আমি গেলাম, পরীক্ষা দিতে গেলাম। কেন উনি আমাকে ডেকেছিলেন এটা একটু ছোট্ট করে বলি। আলাউদ্দিন আহমেদের একটি নাটকে আমি কাজ করেছি, আমার প্রথম যেই কাজটা, অভিনয়ের ক্ষেত্রে প্রথম কাজ। তো ওনাকে নাকি নজর আলী খান বলেছিলেন যে নতুন কুড়িতে অভিনয় পুরস্কার পেয়েছে এরকম একটা মেয়েকে পাঠান। আচ্ছা উনি বলেছেন এই মেয়েটি অভিনয় পুরস্কার পায়নি, কিন্তু আমি নিশ্চিত এই মেয়েটি ছাড়া আর কেউ করতে পারবে না আপনাদের কাজটা। তো উনি সেজন্য আমাকে পিক করে পাঠালেন। আমি গেলাম, আমি গিয়ে দেখি খুব আনইমপ্রেসিভ একটা লোক চেয়ারের মধ্যে পা তুলে বসে আছে, একদম গেও ভূত খ্যাতের মতো, ঢেলা ঢেলা শার্ট পরে এবং কন্টিনিউয়াস সিগারেট খাচ্ছে। তো পরবর্তীতে শুনলাম এই লোকটি হুমায়ুন আহমেদ, কারণ উনি, আমি যাওয়ার পর বলে, এই মেয়ে এদিকে আসো, এই স্ক্রিপ্টটা পড়ো, এই দুইটা ডায়লগ তুমি পড়ো। তো আমার ডায়লগটা মনে আছে, তেলের শিশি কই। উনি এই ডায়লগটাই আমাকে পড়তে দিয়েছিলেন এই কারণে যে তেলের শিশি পরপর দুটো স, অনেক সময় হয় না যে স্পন্টিনিয়াস উচ্চারণ না থাকলে সেটা নাটকে খুব প্রবলেম হয়। তো উনি আসলে আমার উচ্চারণের একটা, যে গ্রামের উচ্চারণগুলো আমি করতে পারবো কিনা। একটা ঢাকার ভিকারুন্নেসানন স্কুলে পড়া একটা মেয়ে, সে একদম গ্রামের খেতে পায় না, এরকম একটা চরিত্র করতে হলে কিভাবে তার ডায়লগগুলো চেঞ্জ করবে বা উচ্চারণগুলো চেঞ্জ করবে, এরকম একটা ছোট্ট পরীক্ষা নিয়ে বললো, হ্যাঁ হবে, ও পারবে, অনেক ভালো পারবে। কিন্তু শুটিং হবে ময়মনসিংহে, শুটিং হবে রাজশাহীতে, এবং ঢাকার বাইরে শুটিং করা মানে, এর আগে যেটা হয়েছে আমরা ছোটোখাটো যেসব নাটক করেছি বিটিভির, ছোট না বেশ, যেটাকে আমরা তখন বলতাম এ সপ্তাহের নাটক, ওগুলোর আউটডোর হতো সব সাভার। বিটিভি থেকে সকালবেলা বাসে করে সবাই সাভারে যেত, সারাদিন শুটিং করে বিকেলের মধ্যে চলে আসতো। সেখানে 4-5 দিন ঢাকার বাইরে থেকে শুটিং হবে, এটাও একটা মানে একটা টেনশনের ব্যাপার ছিল, যে আদৌ করব কি করব না, বাবা পারমিশন দেবে কি না, স্কুল থেকে কি হবে, কিভাবে যেন। আমার যেহেতু দাদা বাড়ি জামালপুরে, আমার ফুপুরা থাকতেন ময়মনসিংহে, এবং একটা ফুপুর বাড়িতে বেড়ানোও হবে, ফাঁকে ফাঁকে শুটিং হবে, এরকম একটা জায়গা থেকে আমি প্রথম হুমায়ুন আহমেদের সাথে কাজ করলাম। আচ্ছা 1991 সালে আমি ক্লাস 6-এ পড়ি তখন। তো ওটা হচ্ছে আমার সাথে তার ফর্মাল পরিচয়। এবং ওটা ওইখানে কাজ করার পর আমার অভিনয়টা ওনার কাছে পছন্দ হলো, এবং অভিনয় পছন্দ হওয়ার পাশাপাশি উনি তখন, যেহেতু আমি নতুন কুড়িতে পুরস্কার পেয়েছি, উনি একদিন বললেন যে নতুন কুড়িতে কিসে পুরস্কার পেয়েছো, নাচে পুরস্কার পেয়েছি, উনি একদিন নাচ দেখলেন, গানে পুরস্কার পেয়েছি, উনি একদিন গান শুনলেন। এবং এই যে একটা অভিনয়ের সাথে গানের এবং নাচের একটা কম্বিনেশন, একজন নির্মাতা হিসেবে, যদিও উনি সেই নাটকটা উনি নির্মাণ করেননি, ওই ডকুমেন্টারিটা নির্মাণ করেছিলেন নওয়াজিশ আলী খান, কিন্তু ওনার ভেতরে তো একটা নির্মাতা মন ছিল। মেবি ওই নির্মাতা মনের কাছে ওই 2-3টে প্রতিভার কম্বিনেশন, আসলে প্রতিভা কথাটা আমার নিজের কাছে বলতে খুব অস্বস্তি লাগছে, মানে 2-3টা বিষয় করতে পারে, অভিনয়ও পারে, গানও পারে, হয়তো ওইটা ওনার কাছে ভালো লেগেছিল বলে উনি পরপর বেশ কিছু নাটকে আমাকে ডাকলেন। এরপরে বেশ অনেকগুলো নাটক আমি পরপর মানে এক টানা করে গেছি। এভাবেই অভিনয়ে ওনার নাটকে জনপ্রিয়তা তো তখন একটা অন্য লেভেল থেকে আসলো, মানে এর আগেও আপনি জনপ্রিয় ছিলেন মোটামুটি ছোটখাটো একটা পরিসরে, কিন্তু এরপরে যদি বলি এটা একটা খুব বৃহৎ আকারে চলে আসলো, রাইট? জনপ্রিয়তা কথাটা না আমার কাছে খুব আপেক্ষিক লাগে। জনপ্রিয়তা বলতে এখন দেখেন আমাদের এখনকার যেই মিডিয়ার যেই অঙ্গন, সেই অঙ্গনে একটা রিয়েলিটি শো করে একদিনেই জনপ্রিয়তা পেয়ে যাওয়া যায়। আমাদের সময় জনপ্রিয়তা বলে আসলে কোনো কথা ছিল না। আমাদের মধ্যে যেটা ছিল যে অনেক পথ পাড়ি দিয়ে একটু মানুষ চিনলো, মানুষ যে একটু হালকা পাতলা চেনে, ওটাতেই আমরা এত খুশি ছিলাম। এবং কেউ যদি বলতো নতুন করে সকালবেলা দেখি তোমার পারফরমেন্সটা আমার খুব ভালো লেগেছে, মানে আমি আপনার ফ্যান, অত দূর যাওয়ার কথা আমরা তখন চিন্তাই করতে পারতাম না, কিশোর বয়সের কথা বলছি। নতুন কুড়িতে আমার একটি গান মনে রেখেছে বা আমার একটি নাচ মনে রেখেছে, এটাতেই আমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক আমরা হ্যাপি ছিলাম। তো আমি এটাকে জনপ্রিয়তা বলতে চাই না।
আমি আমাদের শিশু শিল্পীদের পরিসরে বা কিশোর কিশোরীদের পরিসরে আমাকে মানুষ চিনত না। কেন বলছি, কারণ হুমায়ুন আহমেদের নাটক তো মানে হলো যে ওই সময়টাতে হুমায়ুন আহমেদের নাটক মানে হচ্ছে পুরো সপ্তাহ ধরে মানুষজন প্রিপারেশন নিত। তো এইরকম একটা জায়গায় আপনি এত সুন্দর সুন্দর রোল করছেন। কিন্তু আমাদের বয়সী, মানে আমি যেই সময়টার কথা বলছি 91, 92, ওই সময় আমি তো আসলে শিশু শিল্পীদের চরিত্রই করেছি। জননী, তারপরে খাদক, এই চরিত্রগুলো আসলে তখন মানে খাদকে তো আসলে খাদক বজলুর চরিত্রটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, সঙ্গে একটা লেখকের চরিত্র ছিল, কিন্তু খাদকের দুই মেয়েও আসলে দর্শক প্রিয়তা পেয়েছে। তো ওই সময় জনপ্রিয়তা মানে এরকম ছিল না যে দেখা হলেই পাগলের মতো একটা ছবি তুলে ফেললাম বা একটা অটোগ্রাফ নিলাম। কিন্তু হেঁটে গেলে, বইমেলায় গেলে, পহেলা বৈশাখের যে বর্ষবরণের মেলা হয় ওখানে গেলে যে মানুষ চিনতো, সেটাতে খুব ভালো লাগতো। সো কাজ করা চলছিল, মানুষটাকে আপনি সামনে থেকে দেখছিলেন, ফর্মালি দেখছিলেন, ইনফর্মালি দেখছিলেন। না, হুমায়ুন আহমেদ কখনো ফর্মাল ছিলেন না, ইনফর্মাল ছিলেন। আসলে ফর্মাল দেখা হয়নি। একটা বললাম না শুরুতেই যে অডিশন, সেই অডিশনেই তো উনি সবচেয়ে ইনফর্মাল পার্সন ছিলেন। একটা প্রথম দেখা একটা মানুষ কিভাবে সিগারেট খাচ্ছে পা তুলে বসে, একটা অফিসের মধ্যে পা তুলে বসাটাই তো আসলে একটা ইনফর্মাল। রাইট। তবে হ্যাঁ, এই লোকটি সেই মানুষ যে এরকম বাজে একটা বই লিখেছে যে বইটা পড়ে ছিঁড়ে ফেলতে হয়, এরকম একটা রাগ আমার ছিল। ওকে, সো ইনফর্মাল যাত্রাটা শুরু হলো কিভাবে? ইনফর্মাল বলছি আমি এই কারণে যে লাইক আপনার সাথে আপনার মানুষ হয়ে ওঠার যে যাত্রাটা, আমি বেশ কয়েকটা জায়গায় এরকম পড়েছি, আপনার যে ইন্টারভিউগুলো আমি দেখেছি সেখানে এরকম দেখলাম যে আপনাকে মাঝে মাঝে চিরকুট লিখতো, সেখানে লেখা থাকতো আমার মন ভালো করে দাও অমুক অমুক। তো আজকে তো সামনাসামনি পেয়েছে, আমি খুঁটিনাটি বের করার চেষ্টা করবো, আপনি যতটুকু বলেন আর কি আমাদেরকে, কিভাবে শুরু হলো আসলে। বাট আপনি উই আর হিউম্যান বিং, আমরা তো কিছু না কিছু বুঝতে পারি যে এই লোকটা আমাকে পছন্দ করছে বা ওই লোকটার প্রতি আমি ফল ইন হচ্ছি, নিশ্চয়ই সেরকম কোনো ব্যাপার স্যাপার ছিল। এখন হুমায়ুন আহমেদ একটা কথা বলতেন, এ বিদ্যা শিখে না নারী আসে আপনাতে। একটা মেয়ে বুঝতে পারে কে তার দিকে কেমনভাবে তাকাচ্ছে, যে কোনো মানে একটা বয়সের পর চিনতে পারে। হ্যাঁ, আমার মনে হয় সেই বয়সটা হয়তো বা কারো 16-17-তে আসে, কারো 18-19-এ আসে, কারো 14-15-তে আসে, আসলে এক একজনের এক এক সময়ে আসে। আমি এরপরে অনেকগুলো কাজ করছি, তো তখন 94-এ হুমায়ুন আহমেদের প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। আগুনের পরশমণিতে কিন্তু আমার কোনো মানে অভিনয় ছিল না, কিন্তু আমার একটা পার্টিসিপেশন ছিল। কিভাবে? সেটা হচ্ছে যে আমাকে ডাবিং করতে ডাকা হয়েছিল। ওই সিনেমাতে অভিনয় করছে কিন্তু ভয়েস ভালো না, এরকম 2-3টা চরিত্রের ডাবিং আমি করেছি। হয়তো বা ডাবিং পার্ট ছিল না বা ভয়েসটা ম্যাচ করছিল না, হচ্ছিল না ডাবিং। তা আমি একদিন গেলাম, ডাকা হলো, তখন আমি অনেক এরকম কাজ করি এবং ডাবিং করতে আমাকে ডেকেছে, এটা আমার কাছে খুব খারাপ লাগলো। আমি কেন ডাবিং করব? তা আমি আমার মার সাথে একটু এটা খটোমটো করেছি। তখন আমি অলরেডি নতুন করে চ্যাম্পিয়ন এবং একটু ভাবসাব হয়েছে আর কি, যে আমি নতুন করে চ্যাম্পিয়ন। তারপরে মা বললো যে না, একটা সিনেমা এবং হুমায়ুন আহমেদের সিনেমা, অনুদানের সিনেমা। আমার মা বললেন করো না, অসুবিধা কোথায়? তো আমি মার সাথে গেলাম, ডাবিং করলাম। এবং যেটা হচ্ছে, অন্য একজনের অভিনয় ডাবিং করা খুব টাফ। আমি কাঁদছি কিন্তু মেয়েটার চেহারায় অত কান্না নেই, তো আমি করছি কি কাঁদছি, কিন্তু আমি চেহারা দেখে ডাবিং করছি, তো কান্নাটা ওরকম হচ্ছে না। খুব বকাঝকা করছিলেন হুমায়ুন আহমেদ ভিতর থেকে, এবং আমার এত খারাপ লেগেছে যে প্রথমত অভিনয়টা আমি করিনি, তাহলে আমার ওর সাথে ম্যাচ করতে তো একটু সময় লাগবে। তো শেষমেশ বকা টকা খেয়ে আমি সত্যি আমার চোখে পানি চলে আসছে, এবং খুব সম্ভবত ওটা খুব ভালো হয়েছিল, বকা টকা খাওয়ার পর চোখের পানি। তো হুমায়ুন আহমেদ আসলেন পেমেন্ট করতে। আমি তো পেমেন্ট নিব না, আমার তো রাগ, এই লোকটার কাজ আমি কেন করতে এসেছি। তো হুমায়ুন আহমেদ জোর করে আমাকে পেমেন্টটা দিলেন, এবং তারপর উনি আমাকে নক্ষত্রের রাত নাটকের ডাকলেন। এবং এর মাঝখানে বেশ কিছু, উনি তখন কিছু অ্যাড করতেন, ওরসালাইনের অ্যাড, শিক্ষার এরকম একটা অ্যাড আমাকে দিয়ে করলেন। তারপরে ঢাকা বইমেলা বা জাতীয় গ্রন্থকেন্দ্রের বইমেলার একটা অ্যাড আমি করলাম। টুকটাক কাজ ওনার সাথে তখন আমার হচ্ছে। তো উনি একটু বড় কাজে হাত দিবেন, প্যাকেজ নাটকের একদম শুরুর দিক, ধারাবাহিক প্যাকেজ খুব সম্ভবত ওটাই প্রথম ছিল, একদম বড় আঙ্গিকে নক্ষত্রের রাত। তো উনি তখন একটা স্ক্রিপ্ট রিডিং করবেন, উনি খবর দিলেন ওনার অফিস থেকে, ওনার অ্যাসিস্ট্যান্ট খবর দিলেন যে ধারাবাহিক নাটক। তো ওই স্ক্রিপ্ট রিডিংয়ে গেলাম, তারপর অভিনয় শুরু হলো। আমি আস্তে আস্তে যেটা বোঝা শুরু করলাম সেটা হচ্ছে, সবাই ওনার ভক্ত, সবাই একটু ওনার অটোগ্রাফ নিতে ব্যস্ত থাকে, সবাই একটু ওনার আশেপাশে ঘুরতে পছন্দ করে। সেইখানে আমি যেটা করতাম, আমি তখন ক্লাস 9-এ পড়ি, 8 থেকে মাত্র 9-এ উঠেছি, এবং আমার বাসায় একটা বড় ধরনের স্টিম রোলার চলে, আমার মা চালান। সেটা হচ্ছে সব করতে পারবা, কিন্তু পড়াশোনায় একদম ঠিক থাকতে হবে, 10-এ 10ই পেতে হবে, 25-এ 24.5 পেলে আমার
বহু স্কেলের বাড়ি, বেতের বাড়ি পড়েছে। তো শুটিংয়ের ফাঁকে আমি কি করতাম, আমি বসে বসে অঙ্ক করতাম, আমি বসে বসে ইংরেজি পড়াশোনা করতাম, আমি বসে বসে প্রশ্ন উত্তর, ক্রিয়েটিভ মানে কম্প্রিহেনশন, আমি বসে বসে পড়াশোনা করতাম। তো আমি যেটা খেয়াল করেছি, এই লোকটা একটু পছন্দ হচ্ছে না বিষয়টা। একটা বিখ্যাত আমি মানুষ, আমার পাশে সবাই আমাকে ঘিরে টিরে থাকবে, মেয়েটা কি অন্য রুমে বসে অঙ্ক করে। তো উনি করতেন কি, এই শুটিংয়ের ফাঁকে যখন অফ টাইম আমি অঙ্ক করছি, উনি প্রথমে একটা লোককে দিয়ে একটা চা পাঠালেন, প্রোডাকশনের মানুষ। তো আমি চা খেলাম, তো বললো স্যার আপনাকে চা পাঠিয়েছে, আমার থ্যাংক ইউ। তো আমি তো আবার উঠে এসে আমি বোধহয় একটু বোকা টাইপের ছিলাম, যে আমার যে ধন্যবাদ দেওয়া উচিত। হয়তোবা পরে যখন দেখা হয়েছে আমি ওনাকে বললাম যে থ্যাঙ্কস, আপনি চা পাঠিয়েছেন। তারপরে সারাদিন এত পড়াশোনা করে কী লাভ, এরকম একটা চায়ের কাপে একটা চিরকুট। হ্যাঁ, তো আমি আগ্রহটা বুঝতে পারছি। ততদিনে কতদিন হয়েছে কাজের বয়স ওনার সঙ্গে? ধারাবাহিক নাটক 17 পর্বের, কিন্তু ওই নাটকটা আমরা কাজটা করেছি 6 মাস ধরে। না, কিন্তু হুমায়ুন আহমেদের সঙ্গে পরিচয় এবং ওই যখন চিরকুট পাঠাচ্ছেন হচ্ছে 91-তে, আর ওটা হচ্ছে 95, 4 বছর। ওকে, লং টাইম অবজার্ভ করার জন্য। ফাইন। তারপর তো আমি আগ্রহটা কোথায় বুঝতে পারতাম, গল্প করার আগ্রহ। মানে এটাকে একেবারে পট করে প্রেম আখ্যা দেওয়ার মতো বয়স আমার তখন হয়নি, বা ওরকম মনেও হয়নি। ওরকম মনে হবার মতো অতটা ম্যাচিওর্ড আমি ছিলাম না। কিন্তু আমি দেখতাম যে উনি গল্প করতে চান, গল্প করার একটা আগ্রহ, এবং প্রায় বলেন হয়েছে অনেক পড়াশোনা, চলো এখন আমরা একটু গল্প করব। তো অনেক মানুষ মিলে গল্প করছেন। গল্পগুলোর বিশেষ বিশেষ অংশ যে কাকে উদ্দেশ্য করে, যে এই অংশটুকু আসলে আমাকেই শোনানোর জন্য বলা হচ্ছে, এটা বোঝা যায়, বুদ্ধিমান হলে বোঝা যায়। ওকে ওকে ফাইন। তো তখন আপনার কেমন লাগতো? ভেরি অড কোশ্চেন। একটা খুব ইম্পর্ট্যান্ট মানুষের কাছে আমি ইম্পর্ট্যান্ট, ডেফিনেটলি ভালো লাগতো। কিন্তু ইউনো, একটা মানুষকে আপনি জানেন, শোনেন, একটা মানুষের সার্কামস্টান্সেস আছে, একটা মানুষের সারাউন্ডিং আছে। ভালো লাগার জায়গাটা তো কোনো লজিক নিয়ে আসে না, এটা প্রথমত ভালো লাগার জায়গাটা তৈরি হয়, কিন্তু ভালো লাগা এবং লজিকটা খুব পাশাপাশি থাকে। তো চিন্তা হতো না যে ভালো লাগাটা আসলে ঠিক হচ্ছে কিনা, বা এটা কোন দিকে যাচ্ছে? আমি কিন্তু বলেছি একজন আমাকে ইম্পর্টেন্স দেয়, সেই বিষয়টা ভালো লাগতো। ওকে, আমার তাকে ভালো লাগতো এটা কিন্তু বলিনি। ফাইন। আমার ভালো লাগার জন্য অবশ্য যে লজিক লাগবে এমন কোনো কথা নেই। সার্কামস্ট্যান্সেস চিন্তা করবার মতো জায়গা আসলে তখনও তৈরি হয়নি। রাইট। সো সার্কামস্ট্যান্সেস কিন্তু আসলে আরো একটা অনেক লম্বা বিষয়। রাইট। দায়িত্ব, এই মুহূর্তে আমার অবস্থান, এই মুহূর্তে আমার সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, আমার বলতে মিন করছি একজন মানুষের, এটা চিন্তা করবার জন্য কিন্তু আসলে আরো অনেকগুলো পথ পাড়ি দিতে হয়। রাইট। সো আমরা বলতে পারি যে একটা স্পার্ক হলো। আমার কাছে গুরুত্বটা ভালো লাগতো, মানে সামহাও উনি আমাকে ইম্পর্টেন্স দিচ্ছেন। সো এটা আমাদের সবারই ভালো লাগে, অবশ্যই। ওকে। কিন্তু সেই ভালো লাগাটা থেকে নিজের ভালো লাগা শুরুর জায়গাটা যদি আমরা একটু যেতে চাই, নিজের ভালো লাগাটা বা নিজের মনের ঘন্টা বাজার যে ব্যাপারটা, সেটা কবে নাগাদ শুরু হলো? ঘন্টা শব্দ করে কোনো ঘন্টা বাজেনি। সো ইট ওয়াজ গ্রেট ডিসিশন না অ্যাকচুয়ালি। না, বলেছি শব্দ করে কোনো ঘন্টা বাজেনি। আচ্ছা। ঘন্টাগুলো আসলে পায়ের নুপুরের টুনটুন রিনিঝিনি শব্দ থাকে না, খুব সফট শব্দ ছিল। না, কিন্তু আমাদের কাছে কিন্তু স্কুলের ঘন্টা অনেক সফট লাগে, যেহেতু যখন বাস্তাছে, ঠিক আছে, স্কুল ছুটি হয়ে গেল, ঠিক আছে, আমি মানে গুড অর্থে বুঝিয়েছি আর কি। সো আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে এবং এটা আপনার ভালো লাগছে, এই ভালো লাগা থেকে ধীরে ধীরে ভালোবাসার দিকে টান করেছে। তাহলে আসলে সেরকম না, ফান করে তো বললাম নুপুরের রিনিঝিনি, বিষয়টা ছিল একদম ডিটেইলে, তো অনেক লম্বা ঘটনা, আমি খুব ছোট ছোট করে বলি। এর মধ্যে বেশ কিছু ঘটনা আসলে এসেছে বিভিন্ন ইন্টারভিউতে বা বিভিন্ন কথায়। একটা তো হচ্ছে যে আমার প্রেজেন্স পছন্দ করেন একজন মানুষ, কিন্তু তার মানে তো এই না যে আমার যখন কাজ নাই তখন প্রেজেন্স থাকবে। তো আমার যেদিন শুটিং আছে সেদিন আমি শুটিংয়ে যাই, যেদিন শুটিং নাই সেদিন আমি যাই না শুটিং স্পটে। লাঞ্চ ব্রেকে সবাই ওখানে খায়। আমার বাসা কাছে, শুটিং হতো ডিএফপি ইয়েতে, বেইলি রোডে। ডিএফপিতে শুটিং হচ্ছে, আমার বাসায় ইস্কাটন গার্ডেনে। তো আমি বাসায় চলে যাই, বাসায় খেয়ে দিয়ে আবার শুটিংয়ে যাই। এটা এক একজন আসলে এক একভাবে করে, কেউ নিজের খাবার খায়, কেউ শুটিং স্পটের খাবার খায়। তো যেই সময়টুকুতে আমি থাকতাম না বা আমার শুটিং নাই, সেই সময়টুকু তো আর আমি জানি না। আমি কখন জানা শুরু করলাম, একদিন আমি বাড়িতে খেতে গেছি, খেয়ে দিয়ে এসেছি, দেখি হুমায়ুন আহমেদ বসে আছেন। তিনিও বাড়িতে গিয়েছিলেন, ধানমন্ডি তার বাসায় গিয়েছিলেন, গোসল টোসল করে এসেছেন। তা আমি ঢোকার পরে উনি বললেন, এই আমাদের দুজনের খাবার দাও। তা আমি বললাম, আল্লাহ, আমি তো খেয়ে এসছি। তুমি খুব আপসেট হলেন, তুমি বাসায় গিয়ে খেয়ে এসছো, অথচ আমি বসে আছি তোমার সাথে খাবো বলে। তো আমার কাছে খুব হঠাৎ করে ধাক্কার মতো লাগলো যে একটা মানুষ বাড়ি গিয়েছেন কিন্তু খেয়ে আসেননি।
এবং এটা আমি এতদিন খেয়াল করিনি, কারণ আমি এর আগে তো আমিও ওখানে খেতাম, সেজন্য আমি বুঝতে পারিনি যে উনি অপেক্ষা করেন দুপুরে আমরা একসঙ্গে বসে খাবো। তো আমি বললাম যে আচ্ছা, আপনিও তো বাসায় গিয়েছিলেন, আমি বুঝতে পারিনি, আচ্ছা আসেন আপনি খান, আমি বসছি। তো উনি খাওয়ার সময় উনি কিছু গল্প বললেন, যে গল্পের ব্যাপারটা হচ্ছে একা খেতে ভালো লাগে না আমার, কিন্তু আমার ভাগ্যটা এমন আমাকে সবসময় একাই খেতে হয়। আমি এইটুকুন বললাম, এর সাথে আরও অনেক গল্প ছিল যে কেন একা খেতে হয় বা বাড়িতেও কেন একা খেতে হয়। তো আমি একটা পরিবার থেকে এসেছি, আমার বাবা যখন খেতে বসেন, আমার সবসময় আমি দেখি যেভাবে আমি বড় হয়েছি, আমার মা বসেন, আমি বসি, একটা সুন্দর একটা পরিবেশ। তো সেখানে বেশ কিছু গল্প শুনে আমার একটু খারাপই লাগলো। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি নেক্সট আমাদের যে কয়দিন শুটিং থাকবে, এই শুটিংয়ের দিনগুলোতে আপনাকে আর একা খেতে হবে না, আমি বাসায় গিয়ে খাবো না, আমি আপনার সাথে খাবো। তো আমি ওই লাঞ্চ টেবিলে উনি বসতেন, আমি ওনার সাথে বসে খেতাম, টুকটাক গল্প হতো। একদিন উনি আমাকে ডেকেই পাঠালেন লাঞ্চ টেবিলে, না এটা সন্ধ্যার মতো একটা সময়। আচ্ছা, তার আগেও কথা আছে, ধারাবাহিকতা একটু নষ্ট হয়ে যায়। তো তার আগের কথা হচ্ছে, আমার যেদিন শুটিং নেই আমি যাইনি, আমি বাসায় আছি, পড়াশোনা করছি, যেহেতু আমি 9-এ পড়ি, সামনে SSCর সময় আসতে পারে। তিনি হচ্ছেন একটা চিরকুট লিখে ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছেন, 9ম পর্বে তোমার একটা এন্ট্রি ছিল, ওটা আগের দিন শুটিং করা হয়নি, কাপড় চোপড় নিয়ে চলে এসো। গেলাম, কাপড় চোপড় নিয়ে 9ম পর্বে একটা এন্ট্রি আছে, কে দিয়ে কোনো শুটিং নাই আসলে, এটা হচ্ছে আমাকে নেওয়া হলো। তা আমি বারবার বলছি 9ম পর্বে যে আমার একটা এন্ট্রি ছিল, বলো করবো, অসুবিধা নেই, বসো বসো বসো, আমরা গল্প করি। তো ঠিক আছে, 9ম পর্বের এটা ওদিন হলো না, বাড়ি চলে আসলাম। হঠাৎ পরদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসলো, ম্যাডাম আপা আপনার জন্য একটা নতুন সিকোয়েন্স, ওটা না হলে আমরা 10ম পর্বটা নামাতেই পারবো না। তো 10ম পর্বে একটা নতুন সিকোয়েন্স, তাড়াতাড়ি আবার রেডি হয়ে গেলাম। তো আমি বুঝলাম যে 10ম পর্বের ওই সিকোয়েন্সের আসলে কোনো গুরুত্ব নেই, হ্যাঁ, গুরুত্ব হচ্ছে আমার ওখানে উপস্থিত থাকা। তো সেরকম একদিন সন্ধ্যাবেলায় তিনি আমার সাথে হঠাৎ করে বললেন যে সেন্ট মার্টিনে, না কথাটা ছিল এরকম যে আদিম যুগে যখন গুহায় থাকতো মানুষেরা, তখন গুহার ভিতরে অনেক রং বেরঙের পেন্টিং করতো। তো যারা শিল্পীরা যখন পেন্টিং করতেন, সেই পেন্টিংয়ে আলো ধরবার জন্য কিছু নারী থাকতো, তাদেরকে উৎসাহ দেবার জন্য বা আলোটা ধরবার জন্য। তো আমার জীবনের আলোটা হারিয়ে গেছে, আমার জীবনের জন্য আমি চাই তুমি আলো ধরো, তুমি কি আমার জীবনের আলোটা ধরবে? ক্লাস 9-এ পড়েন আপনি তখন? আমি ক্লাস 9-এ পড়ি। এখন জীবনের আলো ধরা তো আসলে অনেক বড় বড় কথা, এত কথা তো আসলে আমি বুঝতে পারার মানে তখন পারিনি আর কি, হয়তো বা ক্লাস 9-এ বোঝা উচিত ছিল, আমি অত বৃহৎভাবে বুঝিনি। তো আমি কোনো জবাব দিইনি, ওটা ওখানেই শেষ। এবং পরবর্তী ওই দিনই বা ওর পরের দিন উনি বললেন যে সেন্ট মার্টিনে আমার একটা দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপে আমার একটা বাসা আছে, আমার একটা ঘর আছে, জীবনের শেষ সময়ে আমি একা একা ওখানে চলে যাব, এবং আমি তোমাকে আমন্ত্রণ জানালাম আমার সেই সময়টিতে আমার সঙ্গে থাকবার জন্য, তো তুমি কি আমার সঙ্গে থাকবে তখন? তা আমার কাছে তখন মনে হলো এটা তো একটু সিরিয়াস ব্যাপার, একটা হচ্ছে আলো ধরা, এটা বুঝিনি মানে, কিন্তু আমি জীবনের শেষ সময় এক জায়গায় থাকবো, তুমি আমার সঙ্গে থাকবা। সে আমি ফিল করতেছি যেটা, যে উইথ ডিউ রেসপেক্ট, হুমায়ুন আহমেদ টিনেজার হয়ে গেছে মনের দিক থেকে ওই জায়গাটায়, আর যেটা ছিল অ্যাকচুয়ালি বয়স আপনার। সো ওকে ফাইন, প্লিজ গো অন। এখন এইটার উত্তর আসলে মানে আগেরটা তো আমি বুঝিনি যেটার কি উত্তর দিব, তো এটা আমি একটু ভয় পেয়ে গেলাম, ঠিক ভয় পেয়ে গেলাম কথাটা যেই অর্থে আমরা ভয় বলি সেই ভয় না, কি উত্তর দিব এই ভয় আর কি। হ্যাঁ, এবং আমি বাসায় গেলাম, পরবর্তী 2-3 দিন আমার শুটিং ছিল, কিন্তু আমি শুটিংয়ে যাচ্ছি না, নানান ছুতায় যাচ্ছি না, আমার শরীরটা খারাপ, আমার পরীক্ষা, আমার অমুক তমুক, উত্তরটা আসলে খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, এর মাঝে যেহেতু আমি 3-4 দিন শুটিংয়ে যাইনি, গাড়িও এসেছে, চিরকুটও এসেছে, নানান বিষয়ে কথাবার্তাও এসেছে, তো সেই বয়সের জন্য হয়তো আমি খুব কঠিনই একটা উত্তর আমি মনে মনে ভাবলাম। আমি 4 কি 5 দিন পরে আমি গেলাম, এবং প্রথম আমি নিজেকে প্রস্তুত বলতে মিন করছি আমরা শুটিংয়ে যাই হচ্ছে নর্মাল একটা কাপড় পরে, এবং শুটিংয়ে গিয়ে আমরা শুটিংয়ের গেট আপ নেই। সেদিন আমি শুটিংয়ে গেলাম শাড়ি পরে গেলাম, এবং বেশ কাজল দিয়ে বলতে সেজে গুজে অর্থে না, চোখ ভরা কাজল দিয়ে আমি শুটিং স্পটে গেলাম, এবং আমি হুমায়ুন আহমেদকে বললাম আপনি তো উত্তরটা জানতে চাইছিলেন, আমি উত্তর দিতে এসেছি। তো তিনি তাকিয়ে আছেন, উনি বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি। আমি বললাম যে আপনি জীবনের যেই সময়টাতে একা একা সেন্ট মার্টিনে থাকবেন,
আপনি যদি চান আমি তখন আপনার সঙ্গে থাকবো। ওকে, ভেবেচিন্তে উত্তর দিয়েছিলেন। সেই বয়সের ভাবনায় ভেবেছি। ফাইন, তাহলে তো বলার পরে আপনি একটা স্পেস পেয়েছেন, মানে কিছুক্ষণের জন্য হলো টাইম পেয়েছেন। নিয়েছি। রাইট। সো ওই সময়টাতে আপনার নিজের চিন্তা কি ছিল, কি হচ্ছিল নিজের মধ্যে, যে না আমি আসলে কি বলছি, কি রিপ্লাই দিচ্ছি? কজ ইটস আ ফ্যাক্ট। না, অত কিছু বুঝবার মতো প্রথমত হচ্ছে যে সব বয়সের একটা মানসিক, মানে সব শারীরিক বয়সের একটা মানসিক বয়স থাকে। খুব সিরিয়াসলি চিন্তা করবার মতো মানসিক বয়স আমার তখন ছিল না। এখন আমি যেই উত্তর দিতাম তখন হয়তো বা মানে তখন সেভাবে ভাবিনি। আমার কাছে মনে হয়েছিল যে বিষয়টা কি ফান। হুমায়ুন আহমেদ কি আমার সাথে দুষ্টুমি করে প্রশ্ন করলেন? এর আগের আরও অনেক কিছু আমি রিভিউ করেছি, আর তখন আমার সঙ্গে গিয়ে কি থাকবে এটার মানে যে বিবাহ শাদী করে ফেলা, এরকম আমার মাথায় আসেনি। আমার কাছে মনে হয়েছে একজন একাকিত্বে ভোগা লেখক, ব্যাপারটা খুব, যদি এভাবে বলি যে আসলে মানে মাইথোলজিক্যাল উপন্যাসে আমরা পড়ি না যে একজন মানুষ সমুদ্রের পাড়ে, সেই দ্বীপে কেউ নেই, উনি একাকিত্বে ভুগছেন, একজন সঙ্গী তার আসলো যে তাকে একটু সময় দেয়, যে তার সাথে একটু গল্প করে, তাকে একা সময় একটু গান শোনায়। আমার সেই রকম একটা, আমরা যেটাকে বলি হচ্ছে ওই ধরনের একটা সঙ্গী আমার মাথায় তখন হয়তো বা ছিল। ওকে, আমরা যদি একটু মানে আমাদের চিন্তা ভাবনার জায়গা থেকে প্রশ্নগুলো করছি আর কি, কারণ বিষয়টা তো একেবারেই আপনার, ভালো লাগার জায়গাটা তো একেবারেই আপনার। একটা যেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের সেই সময়টা থেকে তিনি পারিবারিকভাবেও একা হয়ে গেছেন এরকম, নাকি একটা সমস্যার মধ্যে ছিলেন যেটা আপনি জানতেন? এই উত্তরটা আসলে না আমার জন্য দেয়াটা অনুচিত। হ্যাঁ, আমি উত্তরটা জানি, কিন্তু এই উত্তরটা আসলে যদি হুমায়ুন আহমেদ দিতেন সেটা ভালো, সেটা সবচাইতে সুন্দর হতো, সবচাইতে শোভন হতো এবং সবচাইতে অথেন্টিক হতো। উত্তরটা আমি জানি। ওকে, আপনি জানেন, এবং আমাদের জায়গা থেকে কারো কারো জানা, কারো কারো অজানাই থাকলো, তবে এটাও একটা উত্তর, এবং থ্যাঙ্কস ফর দ্যাট। আমি তখন আপনি ঠিক আছে এই মানুষের সঙ্গে থাকছেন, মানুষের প্রতি আপনার তখন কি ভালোবাসা জন্মেছে নিজের মন থেকে, নাকি তখনও ঘোরের মধ্যে আছেন? ভালোবাসা কিনা আমি বুঝতে পারিনি, কারণ আমি কোনোদিন তাকে আমি ভালোবাসি এই কথাটা বলিনি, বা আমি কোনোদিন চিঠি লিখিনি। সুতরাং এটা আমার দিক থেকে কি ভালোবাসা কিনা আমি জানি না, কিন্তু আমি এটুকুন বুঝতে পেরেছি এই মানুষটি আমাকে ভালোবাসে। এই মানুষটি যে আমাকে ভালোবাসে সেটা প্রকাশ করবার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন, এবং তিনি নানানভাবে প্রকাশ করছেন। সেই প্রকাশটা খুব প্রকাশ্য ছিল। আপনি কি সিরিয়াস? আমার কাছে না, নক্ষত্রের রাত নাটকটির গল্প বললাম, এই নক্ষত্রের রাতের সেটে যারা উপস্থিত থাকতেন তাদের সবার কাছেই প্রকাশ। হ্যাঁ, আমরা মাঝে মাঝে এরকম দু একটা ইন্টারভিউ পড়েছিও, উনি ভীষণ রেগে যেতেন যদি আপনার হাত ধরে কেউ শর্ট দিতে পারে, এরকম শুনেছি, মানে আই এম নট শিওর। ওকে, তো আপনি কি সিরিয়াস হয়েছিলেন যে উনি যে বলছে সেটা আসলেই ভবিষ্যতে হতে যাচ্ছে, বা সেন্ট মার্টিন এরকম থাকবো, ঠিক আছে যদি থাকা হয়তো থাকবো, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল, নাকি জাস্ট বলার জন্যই বলা? আসলেই কি একজন লেখক জীবনের শেষ মুহূর্তে সেন্ট মার্টিনে একা গিয়ে থাকবেন? এই জিনিসটা আমি অনেক ভেবেছি, কিন্তু সেই থাকাটাকে আসলে তিনি হাইপোথেটিক্যালি বলেছেন নাকি সত্যিকারের সেন্ট মার্টিনে গিয়ে থাকা বলেছেন, সেটাও একটা চিন্তার বিষয় ছিল। আমি ভেবেছি হাইপোথেটিক্যালি বলেছেন। হাইপোথেটিক্যালি বলতে যে শুধু সেন্ট মার্টিনে গিয়ে থাকা না, জীবনের একটা সময় একাকিত্বের ডিসিশন নেওয়ার জন্য একটা সঙ্গী লাগে, গল্প করারও একটা সঙ্গী লাগে। সেই সঙ্গীটা যে একদম বিয়ে করেই হতে হবে এমন কোনো কথা না, একটা বন্ধুও হতে পারে। আমার কাছে মনে হয়েছে একটা এমটিনেস আছে। হ্যাঁ, কেন মনে হয়েছে আমি তো বললামই যে উত্তরটা আমি দেয়াটা উচিত না, অথেন্টিকেট হতো হুমায়ুন আহমেদ দিলেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে সেই এমটিনেসটার জায়গাটা তিনি কাউকে চাইছেন, কাউকে না, উনি আসলে আমাকেই চাইছেন। ওকে, সেই জায়গা থেকে আমি বিহেভ করেছি। লাকি ইউ আর, ফার্স্ট অফ অল, কজ হুমায়ুন আহমেদ ফ্যাক্ট, কিন্তু আপনার কাছে কেমন ছিল সেটা তো আপনার জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকেই মূল্যায়ন করছি। কিন্তু যদি এইভাবে জিনিসটা জানতে চাই একটু, সেটা হলো যে একটা সময় তো ডিসিশন নিতেই হয়েছে, ফর্মালি আপনারা বিয়ে শাদী করেছেন অনেক পরে, তো ওই জায়গাটা হুট করে আসলো নাকি আপনারা বুঝতে পারছিলেন যে না? এরপরে বহুবার আমি লম্বা সময় হুমায়ুন আহমেদের সাথে যোগাযোগ রাখিনি। যখন ফ্যাক্টগুলো, আপনি একটু আগে বলছিলেন না যে ফ্যাক্ট অনেক আসে, বাস্তবতা, পারিপার্শ্বিকতা, সামাজিকতা, এটা আরও পরে এসেছে। যখন দেখছি যে ওনার ভালো লাগার মাত্রাটা বাড়ছে, যখন দেখছি আমার ভালো লাগার মাত্রাটা তৈরি হয়ে গেছে এবং আমার ভালো লাগার মাত্রাটাও বাড়ছে, যখন দেখছি শুটিং শেষ তাও উনি আমাকে বিভিন্ন ছুতায় মিটিংয়ে ডাকছেন, যখন আমি দেখছি যে আমারও যেতে ভালো লাগছে, তখন পারিপার্শ্বিকতা, সামাজিকতা, বাস্তবতা তখন মাথায় আস্তে আস্তে আসে। ওকে, এবং
এইসব বিষয় তো আসলে খুব বেশি ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না। টুকটাক এখানে আমার একজন স্কুলের বন্ধু আছে, টুকটাক স্কুলের বন্ধুর কাছ থেকে তখন একটু যে না আসলে কি এটা ঠিক হচ্ছে, উনি কি এটা এভাবে বললো, কেন বললো, অনেক কিন্তু তখন আলাপ আলোচনা চলে আসে, আচ্ছা উনি এটা বলতে কি মিন করলো, হ্যাঁ, তো তখন তারাও একটু না এটা মনে হয় ঠিক হচ্ছে না, এরকম অনেক কথা তখন আসে। তো বাস্তব কথা চিন্তা করতে গিয়ে তখন আমরা বলবো না, একটা বড় ব্রেক নিয়েছিলাম যে কাজ করবো না আর। আমি হুমায়ুন আহমেদের নাটকে মাঝখানে বহুদিন কাজ করি। ততদিনে কি পত্রপত্রিকায় মোটামুটি লেখালেখি হচ্ছে আপনাদেরকে নিয়ে? না, তখনও শুরু হয়নি, কারণ এগুলো বাংলাদেশের সামাজিকতায় কিন্তু এগুলো একেবারেই মানে লুফে নেওয়ার মতো টপিক, আপনি জানেন, এবং যেটা আপনাদের ক্ষেত্রে হয়েছেও প্রথম দিকে, এবং এটাকে সামলে নিয়ে ফাইট করে নিজের একটা অবস্থান তৈরি করা, সেটা আপনি সাংস্কৃতিক অঙ্গনই বলেন বা নিজের পরিবারের জায়গাটাই বলেন, যেখানেই বলেন না কেন, ইট ওয়াজ নট ইজি। আমি জানি না আপনি কি বলবেন। তো আমি যদি ফর্মাল জায়গাটাই যদি একটু আসতে চাই, যে আপনারা ডিসিশন নিলেন যে না আপনারা বিয়ে করবেন, ওই জায়গাটা